দেখছি কি যে শুনছি নিজে, ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার তার সাথে, এইটা ভালো ওইটা মানা, কারণ কি ভাই? তা না না না, চলছে আজও চলবে কাল, এসবই টক মিষ্টি ঝাল। জীবনের মূল্যবান দুটি কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে বই সত্যিকার অর্থে মানুষের প্রকৃত বন্ধু, কারণ আপনার বিপদের দিনে সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও বই কখনো আপনাকে ছেড়ে যাবে না। কারণ কি জানেন? কারণ বইয়ের হাত পা নেই। মানে আমার যে অবস্থা, তাতে বইয়ের হাত পা না থাক, কোনোভাবে পারলে ও গড়াগড়ি খেয়ে আমার কাছ থেকে চলে যেত। কারণ কি জানেন? কারণ এটা আমি শুনেছি যে আপনার খারাপ অবস্থা যখন থাকবে, আপনার শূন্য পকেট যখন থাকবে না, আপনি কোনো বন্ধু আপনার পাশে পাবেন না। তবে একবার হয়েছিল কি, অবাক করে দিয়ে আমার তখন শূন্য পকেট, এক বন্ধু আমার পাশে এসে বসলো, আমার কাছ থেকে আমার কথা শুনলো। আমি খুব অবাক হলাম, এই অবস্থায় কারো বন্ধু থাকে। তারপর সে যখন নিজের কথা বলল, তখন বুঝলাম আমার তো জিরো অবস্থা, তার 3 লাখ টাকা ঋণ। তো আপনার চেয়ে যে খারাপ অবস্থা, সে আপনার পাশে থাকতে পারে। আজকে মূল্যবান 3টি বই দেখতে পাচ্ছেন আমার হাতে। অ্যাকচুয়ালি আমার এই দৈন্য দশা এটা থাকবে না, অচিরেই পরিবর্তন হয়ে যাবে। কারণ আমি আজকে 500 টাকা দিয়ে একটা বই কিনেছি, কোটিপতি হওয়ার উপায়। এই বইয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ, একটি বই কিনেছি আর 2টি আমাকে ফ্রি দিয়েছে। এই বই দুটি আবার মানে জালিয়াতি এবং ফৌজদারি মামলা থেকে বাঁচার উপায়। আমি জানি না এই বই দুটি আবার কেন ফ্রি দিল, মানে উপায়টা কি গন্ডগোল আছে কিনা আমি ঠিক জানি না। তবে আমাকে ওরকম কোটিপতি হতেই হবে। কারণ এই যে আজকে বাংলা মিশন শুটিংয়ে আসবো, আজকে 50 টাকার ভাড়া 20 টাকা দিয়ে এসেছি। ভাবছেন আমার অনেক বুদ্ধি? তা না। রিক্সাওয়ালাকে বললাম 20 টাকা ভাড়া, আমাকে নিয়ে যাবে? ও বললো হ্যাঁ 20 টাকায় নিয়ে যেতে পারি, তাইলে আমি বসে থাকবো, আপনি চালাবেন। ব্যাস, আমি চালিয়ে ওনাকে নিয়ে এসেছি। নিজের অবস্থানের পরিবর্তন করতে হলে এর চেয়ে পরিশ্রমের চেয়ে আর বিকল্প কিছু নেই। প্রিয় দর্শক, আজকে আপনাদের আমার জীবনের অভিজ্ঞতা তো শেয়ার করব, কিন্তু আজকে একজন জনপ্রিয় মডেল এবং অভিনেতা আমাদের আজকের অতিথি, তার জীবনের গল্প, তার স্ট্রাগলও আমরা শুনবো। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি তরুণ জনপ্রিয় মডেল এবং অভিনেতা শাশ্বত দত্ত। প্লিজ ওয়েলকাম, চলে আসুন। এই যে আমি বলছিলাম যে আমার তেমন কোনো বন্ধু নেই, আমার মতো কি আপনার অবস্থা? না, বন্ধু নেই। আমার বন্ধু আছে সীমিত সংখ্যক, আর বান্ধবী বেশি? না, দুটোকেই আমি বন্ধু হিসেবে কাউন্ট করি। সব বন্ধু। বন্ধু। আপনার লাইফ এখন কেমন চলছে? টক মিষ্টি নাকি ঝাল? যেহেতু এই অনুষ্ঠানের নাম টক, কথা তো থাকেই, এবং মিষ্টি ঝাল এবং সাওয়ার যে টক, সেটা সংমিশ্রণেই চলছে খুব ব্যালেন্স ভাবে। লাইফের কোন সময়টা টক ছিল মিষ্টি, কখন ঝাল? আমরা তো টক বলতে লেবু বুঝি, লেবু কচলাই। যখন বাবা মা আমাদেরকে খুব কচলিয়ে পড়াশোনা করাতো, সেটা হচ্ছে টক জীবন। আর মিষ্টি জীবন তো হচ্ছে এখন পার করছি। আচ্ছা, মিষ্টি অভিজ্ঞতা, তখন সেই টকের কচলানোটারই এখন একটা সুফল পাচ্ছি মিষ্টি। আর ঝাল সেভাবে আসলে কাটেনি, কিন্তু আপনার সামনে বসে মনে হচ্ছে ঝাল কি নাকি হয়, এক্সাইটমেন্ট কাজ করছে। আগে যেটা হতো যে আমাদেরকে মাঠ থেকে মারতে মারতে বাড়িতে নিয়ে আসতো, খেলাধুলা বাদ দিয়ে ঘরে আয় পড়াশোনা করতে। এখনকার বাচ্চাকে মারতে মারতে বাইরে নিয়ে যায়, যে সারাক্ষণ মোবাইলে না থেকে একটু খেল। তো আপনি যে এই যে পড়াশোনা এটা করতে করতে অ্যাক্টিং এর সেকশনে চলে আসলেন, আপনার বাড়ি থেকে কি উৎসাহ দিয়েছে, টেনে ধরার চেষ্টা করেছে, নাকি ধাক্কা দিয়ে বলেছে আগাও? দ্বিতীয়টা, ধাক্কা দিয়ে বলেছে আগাতে। হ্যাঁ, ফিডব্যাকটা পেয়েছি বাসা থেকে, সেই সাপোর্টটা, এবং যার জন্য আজকে এই জায়গায় আসতে পারা। তো বলা হয় থাকে যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একটি নারীর হাত থাকে। তো কি মনে হয় যে নারীর হাত একটা থাকলেই যে সফল, 2-3টা থাকলে তো আরো বেশি সফল হওয়ার কথা নাকি? বিয়ের আগে তো হচ্ছে একটা থাকবে, সেটা হচ্ছে মার, আর বিয়ের পরে হচ্ছে দুটো থাকবে, মা এবং বউ। এইটুকুই। বাবা, কঠিন। আর এই যে যারা উৎসাহ দেওয়ার, যারা প্রেরণা যোগাবে, তাদের সংখ্যা? না, তারা তো অডিয়েন্স, মানে যেহেতু আমি একজন অভিনেতা, সো সেহেতু তারও আমার হচ্ছে অডিয়েন্স, সো তাদেরকে আমি রিয়েল লাইফে নিচ্ছি না। আমার এক ভাই আছে বিখ্যাত, সহমত ভাই। তো সহমত ভাই একদিন গাড়ি থেকে নেমে গেল এবং একটা ফার্মেসিতে গেল, এবং গিয়ে ওখানকার যে লোক ছিল তাকে বলল যে হেস্কির জন্য কি করা যায়?
তো দোকানদার তো ভাবলো হেস্কির তো এরকম কোনো মেডিসিন নাই, তো উনার মাথায় একটা বুদ্ধি আসছে, উনি যা কাম করে একটা চল লাগিয়ে দিয়েছে। শামুল ভাই তো অবাক, এর কি করলেন? বলছে ভাই হেস্কির তো ওইভাবে ওষুধ হয় না, কিন্তু অতর্কিতে যদি আপনার সামনে কিছু একটা ঘটে যায় আপনার সাথে না, দেখবেন আপনার হেস্কি বন্ধ হয়ে যায়। এই দেখেন আপনার কোনো হেস্কি নাই। শামুল ভাই বললো যে আরে হেস্কি তো আমার ওঠে নাই, গাড়িতে আমার বউ বসা তো আপনি তো ভুল জায়গায় এটা করে ফেলছেন। তো আপনি আপনার জীবনে এরকম কোনো ভুল কিছু করেছেন যেটা মনে হলে এখনো আফসোস হয়, ইস আমি কেন এটা করেছিলাম? সেরকম ভুল তো আসলে পদে পদেই থাকে। ইনফ্যাক্ট এই শোতে আসার আগেও ভাবছিলাম যে এটা কি ভুল হচ্ছে না, কিন্তু না, এখন মনে হচ্ছে যে ভুল হয়নি। আচ্ছা আচ্ছা, সেই তো একটা ভুল। তারপরে এমনি লাইফে হয় না যে আমি এইটাকে যাওয়ার চেষ্টা করেছি, এইটাকে আমি যেরকম গান করার চেষ্টা করেছি, তারপরে ছবি আঁকার চেষ্টা করেছি, সবকিছু বাদ দিয়ে আমি কমেডি সেকশনে এসেছি। তো আপনার জীবনে কোন কোন জায়গায় টার্ন করে এই জায়গায় এসে স্থির হলেন? কোন জায়গাটি মনে হচ্ছে ওইটা আমি কেন করতে গিয়েছিলাম? ক্রিকেটার হওয়াটা, সেটা ভুল বলবো না, সেটা আমার একটা আফসোসের জায়গা বলবো। এটা আমি হতে চেয়েছিলামই, কিন্তু সেই জায়গা থেকে আমি পরিবারের সাপোর্টটা পাইনি। আচ্ছা, সো ওটা একটা আফসোসের জায়গা, কিন্তু এখন মনে হচ্ছে না যে সেটা খুব ভুল হয়েছে। এই আফসোসটা কবে কাটলো? সেলিব্রিটি ক্রিকেট লিগে যাওয়ার পরে? না, তার আগেই। আচ্ছা, ওকে। বিকজ এটার জন্য যে পরিমাণ মানসিক একটা স্ট্রেংথ দরকার মনে হয় ওটা আমার আছে। যেমন আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, এটা যখন পড়াশোনায় পূর্ণ হলো না, আমি কিন্তু কমেডিতে ডাক্তার হয়ে অভিনয় করলাম, আমি পূরণ করে ফেললাম। আমি যদি সেটা একটু অ্যাড করি, আমাকে যেন ডাক্তার না হতে হয়, অর্থাৎ এইচএসসির পরে যেন মেডিকেলে পরীক্ষা না দিতে হয়, সেই জন্য আমি এইচএসসিতে বায়োলজি নিয়ে দিই। আচ্ছা, আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়েছিলাম যেন আর্কিটেকচার হতে পারি, কিন্তু সেদিকে আর যাইনি, আমি চলে গেলাম ইংরেজি সাহিত্যে। ওকে। আমার সহদ ভাইয়ের এক ছেলে আছে, তো নাম জহির। তো জহির ওর বাসায় যে টিয়া পাখি, ওই টিয়া পাখিকে কথা শেখা বলছে শয়তান, বদমাশ, দুষ্টু, এরকম করে আরো বাজে বাজে কথা এরকম বলছে। তো সহদ ভাই খেপে গেছে, কি ব্যাপার, মানে টিয়া পাখিকে এইসব বাজে শব্দ তুমি কেন শেখাচ্ছ? তো বলছে না না, আমি বাজে শব্দগুলো শেখাচ্ছি না, আমি ওকে বারবার বলছি যে এই কথাগুলো কখনো যেন ও না বলে। আপনি আপনার জীবনে কোন কোন শিক্ষা মনে হয় যে এইটা আমার জীবনকে অন্যদিকে মিসগাইড করেছে, যে এটা আমি এই সার্কেলে না মিশলে, এই জায়গায় না গেলে, এই কাজ না করলে, আমি এই অ্যাক্টিং না করলে আমার খুব ভালো হতো? এই অ্যাক্টিং না করলে না, আমার এই অভিনয়ের ক্ষুদ্র জীবনে মনে হচ্ছে কিছু কিছু নাটক আমি না করলেও পারতাম। আচ্ছা, হ্যাঁ, সেগুলো হয়তো তখন আমি আগে ডেট দিয়ে দিয়েছি, এবং আমি স্ক্রিপ্ট তখন কাজের খুব প্রেশার ছিল, যেমন আমি এখন খুব বেছে বেছে কাজ করি, এবং স্ক্রিপ্ট আগে কি কে আছে সেই সবগুলো জেনে কাজ করি। ক্যারিয়ার শুরু বিজ্ঞাপন দিয়ে 2009 সাল থেকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। তারপর হচ্ছে 2021 সালে আমি নাট্য অভিনেতা হিসেবে প্রবেশ করলাম। তারপর পূর্ণদৈর্ঘ্য সিনেমা রিসেন্টলি মুক্তি পেল, চক্কর 302। তো আমার যখন প্রথম বিজ্ঞাপন, সেটার অভিজ্ঞতা অনেকটা আপনার মতো। আচ্ছা, সেটা ছিল একটা টেলিকমের বিজ্ঞাপন। আমি হচ্ছে নায়কের পাশে বসে থাকি, চেয়ার করি 4-6 তো তখন না আমি ক্যামেরার ফোকাস ডিফোকাস কি ব্লার কি বুঝি না। তা আমি তো বাসায় এসে আমার বেস্ট ফ্রেন্ডকে বললাম কাউকে বলবি না, আমাকে যখন সবাই টিভিতে দেখবে তারপর অবাক হয়ে যাবে। হ্যাঁ, যখন বেরোলো কাজটা, আমি ঘোলা, ব্যাপারটা কি, মানে এমনই ব্লার, আমি একটা হচ্ছে কমলা কালারের টি শার্ট পরেছিলাম, সেটাও দেখা যায় না। আচ্ছা, আমার যে মানে কি খারাপ লাগছে। এখন তো এই যে বিভিন্ন ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে, এই পরিবর্তনটা আসলে কেমন এনজয় করছেন আর কি, মানে ফিলিংসটা একটু জানতে। প্রথমে তো এটা আসলে স্বপ্ন ছিল যে এরকম হবে, মানুষ সেলফি তুলবে। তো ধীরে 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 আসলে খ্যাতির কিছুটা বিড়ম্বনাও থাকে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেরকম কিছু কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, এবং সেক্ষেত্রে আসলে মাস্ক পরে ঘোরাটাই। আচ্ছা, এই অভিজ্ঞতা কখনো কারো কাছ থেকে শুনেছেন কিনা? যারা বিবাহিত তারা বলে, মানে তাদের ভাষ্য, যে ওয়াইফ এনজয় করার চেয়ে লাইফ এনজয় করাটাই বুদ্ধিমানের কাজ। তো তাদের এই অভিজ্ঞতা আপনি ফলো করছেন কি? না, আমি তো ওয়াইফকে নিয়ে লাইফ এনজয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আমিও বিবাহিত তো। ওকে ওকে। যারা তরুণ মডেল অভিনেতা বিয়ে করতে চায় না, কারণ তারা আসলে কাজে নাকি ব্যারিয়ার তৈরি হয়, সেক্ষেত্রে তিনি কি আপনার কাজে ব্যারিয়ার নাকি উৎসাহ যোগায়? উৎসাহ। বিকজ আমি এটা অনেক জায়গায় বলেছি যে শিল্পীর বউ হতে গেলে বা শিল্পীর জামাই হতে গেলে তাকে সাহসী হতে হয় অনেক, এবং আমার স্ত্রী সেই জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সৎ সাহসী। তো এই জন্য আমার কোনোভাবেই সেরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, দাড়ি এবং টাকা এই দুটার মধ্যে একটা মিল আছে, সেটা কি? যতই ব্যয় করবেন ততই লাগবে, এবং দাড়ি যখনই কাটবেন এটাও দাড়িও গ্রো করবে। সঠিক একটা লাইন আছে, সেটা হচ্ছে দুটাই কামাতে হয়। ওকে, মিষ্টি নিয়ে আসবো, মিষ্টির জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হবে না, কিছু হবে না। মিষ্টি আপনি পছন্দ করেন? অনেক। ওকে,
তাহলে তো খুব জমবে, একসাথে আমরা মিষ্টি খাবো। প্রিয় দর্শক, মিষ্টি খাওয়াবো আমাদের অতিথিকে, দেখতে হলে অপেক্ষা করুন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, মিষ্টি আপনাদের জন্য নিয়ে আসবো। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি তরুণ জনপ্রিয় মডেল এবং অভিনেতা শাশ্বত দত্ত। মিষ্টি মিষ্টি হোক নাকি? মিষ্টি, হ্যাঁ আমার খুব প্রিয়। ওকে, মিষ্টি নিয়ে আসছে মিস মিষ্টি শাশ্বতী বিশ্বাঙ্গী বন্নি জারনা। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন আপনি? ভালো। আর এখন তো এসে আরো ভালো লাগছে। উনি কি অরিজিনাল শাশ্বত নাকি এআই? এআই মানে? না, যা দিনকাল পড়েছে রনি ভাই, এখন তো দেখা যাচ্ছে আমাদের বাবা মা এআই ভিডিওকে রিয়েল মনে করছে, আর আমরা যারা ইয়াং জেনারেশন আমরা এআই কে রিয়েল ভিডিওকে যাচাই করছি যে এটা রিয়েল নাকি এআই। রনি ভাই, আজকের অতিথি দাদার সাথে আমার কিন্তু বেসিক পার্থক্যটা খুবই সূক্ষ্ম। কোথায় সেটা? দীর্ঘইকার, শাশ্বত শাশ্বতী। শাশ্বতী। আর আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ভ্যাট ভ্যালু অ্যাডেড থ্যাঙ্কস। ওকে। দাদা তো এক চক্করেই মরে গেলেন। মরে গেলেন মানে? চক্কর 2। আচ্ছা, ওকে। কিন্তু আরো 9 চক্কর বাকি আছে, কারণ মানুষ বলে 10 চক্করে ভূত। ও আচ্ছা, বাহ বাহ। ওকে। আমাদের যারা গেস্ট থাকেন তাদের নিয়ে একটু পড়াশোনা করি। তো রনি ভাই, পড়াশোনা করতে গিয়ে তো আমি আসলে কি বলবো, দাদার ক্যারেক্টার তো ভীষণ রহস্যময়। দাদা ছদ্মনামে আধারে আলো খুঁজে নিতুর জন্য মেডিসিন ম্যান হয়ে রক্ত লাগবে জিজ্ঞেস করে তুই আমার হয়ে যা বলে, যেই বামে ফিরে দেখে রেহানা, তাকে প্রথম প্রেম অফার করে আবার বলে বুক পকেটে তুমি পিওর লাভ। বাহ, থ্যাংক বাহ, ইউ, থ্যাংক কেমন ইউ। লাগলো? খুবই দুর্দান্ত। এটা আমার সবগুলো সবগুলো নাটকের নাটকের নাম। হ্যাঁ। দাদার বিয়ের বয়সটা কতদিন? 1 বছর 7 মাস। আমরা বলতে পারি যে এটা একটা হানিমুন পিরিয়ড, এখনো হানিমুন শেষ হয়নি, কি বলেন? হানিমুন চাই না আমরা এখনো। ও আচ্ছা, হানিমুন থেকে একটা কথা মনে পড়লো। আমার এক পরিচিত কাপল গেছে হানিমুনে কক্সবাজারে। তো হোটেলে রিসেপশনিস্ট বলছে যে স্যার কষ্ট করে আপনার নামটা শুধু বলবেন, ম্যাডাম তো আমাদের রেগুলার ক্লায়েন্ট। বিয়ে হচ্ছে আসলে এমন একটা জিনিস রনি ভাই, যেটা যারা করেনি তারা পস্তাচ্ছে যে কেমন কি এক্সপিরিয়েন্স, আর যারা করেছে তারা তো করেই পস্তাচ্ছে। তো আপনার কি আর ইচ্ছে আছে? না, আমি এটাই করে উপভোগ করতে সো এটাই চালিয়ে যাওয়ার ইচ্ছা। আমার এক বান্ধবী খুব সিরিয়াস, তার বয়ফ্রেন্ডকে বলছে যে দেখো তোমাকে নিয়ে আমি সিরিয়াসলি ভাবতে যাচ্ছি, তো তোমার ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা? তখন সেই ভাইয়া বলতেছে যে আরে আমার তো ব্যাংক থেকে ফোন দিছিল কালকে। হ্যাঁ, কেন, কি? বলছে না মানে ওরা আমাকে ডেকে পাঠিয়েছে, ওরা একটা মিটিং করবে। তো আমি গেলাম, তো ওরা বললো আমাকে প্রথমে যে আপনার টাকা জমানোর জন্য আমাদের ব্যাংকটাকেই কেন আপনি বেছে নিলেন? আপনার বাসায় কি টিনের কোটা নাই খুচরো পয়সা রাখার? ও আচ্ছা, এই অবস্থা। তো বুঝতেই পারছেন শুরু থেকেই এই ভাই রনি ভাই। জি, আমি জানতাম। যাই হোক, অবশেষে বিয়েও হলো, রনি ভাই সুন্দর একটা দাম্পত্য জীবন পার করছে। যেহেতু আমরা ফ্যামিলি ফ্রেন্ড, আমি মাঝে মধ্যে রনি ভাইয়ের বাসায় যাই। তো গেলাম সেদিন, দেখি রনি ভাই ভাবিকে খুব মিষ্টি করে, এই জান ময়না দেখো কে আসছে, বন্নি আসছে। আমার সাথে কথা হলো। এরপরে আবার রনি ভাই বলছে এই ময়না পাখি টুনটুনি কোথায় তুমি? তো রনি ভাইকে বললাম বিয়ের মেলা দিন হয়ে গেছে, আপনি এখনো এত ভালোবাসেন। তো ইন দ্য মিন টাইম রনি ভাইয়ের বাচ্চাটা কান্না করছে, তার মাথায় ভূত চেপেছে, সে গাধার পিঠে চড়বে। তো কান্না থামাতে পারছে না, ভাবি এসে বলতেছে তুমি একটু ঘোরালেই তো কান্না থেমে যায়। আমি নিজেও বিবাহিত। তো আমার হাজবেন্ড বলছে আমাকে যে দেখো একজন লিখেছে যে স্বামীকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। তো আমি তাকে বললাম যে তুমি ভালো করে ভেবে দেখো, সে কিন্তু লিখে বলেছে, বলতে পারিনি বলেই সে লিখেছে। তো এরকম আমরা মাঝে মধ্যে বসি সান্ধ্যকালীন চায়ের আড্ডায়। তো হঠাৎ করে মনে হলো, ওকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি মরে গেলে তুমি কি করবে? সে আমি তোমার শোকে পাগল হয়ে যাব। ভাল লাগতেছে অবভিয়াসলি। তো আবার আরেকটা বিয়ে করবে না তো? যে না, পাগলরা কত কি করে, সব কিছু ধরতে হয় না। তো ওকে জিজ্ঞেস করছিলাম তোমাকে কিন্তু চুলের গোড়া শক্ত করার জন্য একটা তেল আনতে বলেছিলাম, এনেছো তুমি? বলছে হ্যাঁ তুমি বলেছো, আর আমি আনবো না, আমার ঘাড়ে কটা মাথা, এই যে নাও। আমি বললাম আমাকে দিতে হবে না, এটা তুমি ব্যবহার করবে তোমার জন্য।
তো আমার চুল তো ঠিক আছে। আমি বলছি না, পাশে বাসার ভাবি বলছে যে আর যদি ওনাকে মেসেঞ্জারে বিরক্ত করো উনি তোমার চুল ছিঁড়ে নেবে। ওকে। এক পরিচিত বন্ধু খুব মনের কষ্টে দুঃখে নাকি ওষুধের দোকানে গেছে, গিয়ে বলছে যে ভাই আমাকে 1 বোতল বিষ দেন, আমি আর পারছি না, আমি বিষ খাবো। তো ওষুধের দোকানদার বলছে যে ভাই আমাদের এখানে প্রেসক্রিপশন ছাড়া কোনো কিছুই দেওয়া হবে। তখন উনি ওনার বিয়ের কার্ডটা বের করলেন। তখন দোকানদার বলছে যে আপনি তো কাঁদিয়ে দিলেন, আপনাকে আমি খাঁটিটাই দিচ্ছি, আসল প্রেসক্রিপশনের আসল বিষ। ওকে, কেমন লাগলো মিষ্টিগুলো? দুর্দান্ত, জীবনের বিভিন্ন রকম অভিজ্ঞতা, এবং সে খুব অভিজ্ঞ এবং অনেকটা আপনার নিজের সাথে রিলেট করা যায় যে হ্যাঁ, বিবাহিত লাইফ, এই সেই কাজ। তো সব ঠিক ছিল মিষ্টি? সব ঠিকঠাক একদম। প্রিয় দর্শক, এই মিষ্টি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আপনারা চেটে পুটে খেয়েছেন। মিষ্টির পরে ঝাল পরিবেশন করব, কার জন্য দেখতে হলে অপেক্ষা করুন। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসবো ঝাল নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝাল। আজকে আমাদের অতিথি তরুণ জনপ্রিয় মডেল অভিনেতা শাশ্বত দত্ত। আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছি। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, টক মিষ্টি ঝালের পেজ রয়েছে, তো সেখানে অনেক ভক্তরা প্রশ্ন পাঠিয়েছে, তো সেখান থেকে আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি প্রশ্ন আপনার জন্য। নতুল্লাবাদ বরিশাল থেকে সাথী শিকদার তিনি প্রশ্ন করেছেন, চক্কর ৩০২-এ আসামি ধরার জন্য অনেকবার চক্কর কেটেছেন, ভাবিকে পটানোর জন্য কতবার চক্কর কেটেছেন, একটু বলবেন কি? সেটা তো আসলে পটানো না, পাওয়ার জন্য। পটানো বললে অনেকটা হচ্ছে দুরন্দর দোকানদারের মতো মনে হয় জিনিসটা, যেটা ছেঁড়া জিনিস গচিয়ে দিল, ওকে পেয়ে গেল, ওরকম না। তাকে পাওয়ার জন্য অসংখ্যবার চক্কর কাটতে হয়েছে। গফরগাঁও ময়মনসিংহ থেকে হুমায়ুন মৃধা প্রশ্ন করেছেন, নবাগত অনেক শিল্পীরা তাদের পারিশ্রমিক নিয়ে অনেক প্রশ্ন তুলে, আপনার ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হয়েছে কিনা, পরিচালক টালবাহানা করেছে কিনা, বা কি কি সমস্যা আপনার জীবনে এসছে নতুন হিসেবে? টুকটাক সমস্যা সবারই ফেস করতে হয়, কিন্তু আমার যেহেতু শুরুটা বিজ্ঞাপনে সেই 2009 সাল থেকে, এখন আমাকে সেরকম কোনো সমস্যা ফেস করতে হয় না। তারপরে নতুন হিসেবে কি কি সমস্যা আপনি ফেস করেছেন? পারিশ্রমিকটা আসলে এত কেন, অ্যাডভান্স কেন দিব, এই ধরনের একটা জিনিস ফেস করতে হয়েছিল আমাকে। আসলে একটা নাটকের বাজেট মিনিমাম 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 10 লাখ থাকে। কোনো একজন অভিনেতা বা অভিনেত্রীকে আপনি যদি অ্যাডভান্স দেন, সেক্ষেত্রে কিন্তু আসলে দায়ভারটা সম্পূর্ণ সেই অভিনেতা বা অভিনেত্রীর উপরই বর্তায়। যদি তারা সেটে না আসে তাহলে তারা লায়াবল পুরো প্রোডাকশনের জন্য। কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু প্রডিউসার অনেক সময় প্রথম দিকে আমার দিতে চায়নি অ্যাডভান্স, বিকজ আমাকে তো ডেটটা লক রাখতে হয় তার কাজের জন্য। এরকম একটা সমস্যা ছিল, কিন্তু এখনো সেই রকম কোনো সমস্যা নেই। আক্কেলপুর জয়পুরহাট থেকে মোসাদ্দেক অভি তিনি প্রশ্ন করেছেন, অনেক নায়কের কাজের ডেট নিতে গেলে তারা তাদের পছন্দের নায়িকা ছাড়া কাজ করতে অনাগ্রহ দেখায়, সেই নায়িকা ছাড়া কাজ করে না। আবার অনেক চ্যানেল কাজ করতে গেলে দেখা যায় যে তারাও একটা পছন্দ ছুড়ে দেয়, যে অমুক 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 অভিনেতাকে বা অভিনেত্রীকে নিয়ে কাজ করেন। এটাই সঠিক নিয়ম নাকি এটা সমস্যা তৈরি করে? এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে মোটামুটি সঠিক নিয়ম। সেক্ষেত্রে যদি 1-2 জন নায়িকা হয়, ধরি যদি আমি যদি 2 জন নায়িকার বাইরে কাজ করবো না, 3 জন করবো না, সেটা খুব খারাপ আমি মনে করি, কিন্তু একটা গোষ্ঠী হতে পারে না। আসলে দেখুন, একটা সময় যখন জাহিদ হাসান ভাইরা নাটক করেছে, তৌকির আহমেদ ভাইরা, তখন কিন্তু মঞ্চ থেকে আপনি সরাসরি টিভি নাটকে যথেষ্ট ফিল্টারিংয়ের মাধ্যমে আপনি আসতেন, কিন্তু এখন কিন্তু টিকটক, ফেসবুক, আরও অনেক সোশ্যাল মিডিয়াম আছে, এবং সেক্ষেত্রে অনেক নায়িকাদের অনেক উদ্ভট জিনিসপত্র থাকে, যেই জন্য আমরা অনেক সময় বলে দেই যে ভাই এরকম এরা হলে সুবিধা হয়, এবং সেক্ষেত্রে দর্শকদের একটা দায়বদ্ধতা আছে, এবং তারা অনেক সময় নির্দিষ্ট আমাকে যেমন কয়েকজনের সাথে দেখতে পছন্দ করে। সো এই জন্যই আসলে আমাদের এই কাজটা করা, কিন্তু এটাকে আমি সিন্ডিকেট হিসাবে আখ্যায়িত করব না। চ্যানেল যখন বেঁধে দেয় যে এদের নিয়ে কাজ করো, তাহলে সেটাও তাহলে পজিটিভ? কিছু ক্ষেত্রে পজিটিভ, বললামই তো, ওই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় কিছু উদ্ভট জিনিসের কারণে। ওকে, মিডিয়া গলি মগবাজার থেকে রাহাত খান প্রশ্ন করেছেন, শুরু করেছেন সেই অনেক আগে, 2009 সালে মডেল হিসেবে কাজ করেছেন, নাটকে এসলেন 2021 সালে, এতটা মানে গ্যাপের কারণ কি? এর আগে কি আপনি চেষ্টা করেননি বা সফল হননি বা কেউ ডাকেনি, বা কারণটা কি ছিল গ্যাপটার কারণ? নাটকে কিন্তু কোনো সেক্ষেত্রে অডিশন হয় না, যে প্রধান চরিত্র নেওয়া হবে এই অডিশনটা নেই, কিন্তু বিজ্ঞাপনে হতো। তো আমার 2009 থেকে যেহেতু বিজ্ঞাপনের লোক, আমি শুধু বিজ্ঞাপনে অডিশন দিয়ে গিয়েছি, বিজ্ঞাপন, এবং সেই বিজ্ঞাপন দেখে আমাকে এক সময় সেতু আরিফ ভাই আমাকে নাটকের কেন্দ্রীয় চরিত্রের জন্য কল দেয়। সো নাটকে যদি সেরকম সুযোগ থাকতো তাহলে হয়তো আমি আরও আগে আসতে পারতাম, কিংবা শুধু সুযোগ না, আমার সেক্ষেত্রে হয়তো যোগাযোগটাও ছিল না নাটকের ডিরেক্টর প্রযোজকদের সাথে। বরিশাল সদর থেকে
সাদিকুল্লাহ, বাবা এই নাম আবার কোন সাদিকুল্লাহ কে জানে, উনি প্রশ্ন করেছেন বরিশালের অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা বরিশালের ভাষাকে রিপ্রেজেন্ট করে এবং এটা আমাদের কাছে অনেক গর্বের লাগে। তো বরিশালের অন্যান্য সিনিয়র অভিনেতাদের কাছ থেকে আপনি কতটুকু মানে গঠনমূলক মানে সহযোগিতা পান আর কি? না, আমাদের এখন জেনারেশনে যারা আছে যেমন সিএম ভাই, তার সাথে আমি কাজ করেছি, মোশাররফ করিম ভাই, মোশাররফ ভাই, হ্যাঁ। হ্যাঁ তারা বরিশালের, কিন্তু ওই জেলা প্রীতিটা আসলে নেই। আচ্ছা। যেহেতু আমরা একসাথে কাজ করেছি, কলিগ প্রীতি এইটুকুই। তো যেহেতু বেশিরভাগই আমাকে ডিরেক্টররা শহর কেন্দ্রিক গল্পে ডাকে, হ্যাঁ। সেহেতু আমি সুযোগটা সেরকমভাবে পাই না, কিন্তু আমি এটার জন্য আসলে মুখিয়ে আছি যে কবে আমি বরিশালের ভাষায় আরও বেশি কাজ করতে পারবো। আচ্ছা, উনি ব্যাকেটে লিখে দিয়েছে যে কেন সিনিয়রদের কথা বলছে, যে মোশাররফ করিমের সাথে নাকি আপনি ছবি তুলে মেয়ের বাবাকে পটিয়েছিলেন, এরকম করে কোনো ঘটনা আছে? হ্যাঁ, মানে ঘটনাটা কি, যখন হচ্ছে আমার স্ত্রী তৎকালীন প্রেমিকা যখন বাসায় বলে যে হচ্ছে ছেলে এরকম অভিনয় করে, আচ্ছা। তা আমি তখন চক্কর 302 সেটে ছিলাম। ওকে, তুমি কি ছবিটা আমি বলি ওকে ঠিক আছে। তখন আমি মোশাররফ ভাইয়ের সাথে সেলফি তুলে পাঠাইছি, আমি কি এইটা দেখাও, বলো যে ছেলে মোশাররফ করিমের সাথে অ্যাক্টিং করে। বাহ। সো এই একটা ব্যাপার ছিল তখন। ওকে, দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ। আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনার ব্যক্তিগত অনেক কিছু আমরা জানলাম, কিন্তু যারা দেখছে আপনার ফ্যান, সেই সাথে টক মিষ্টি ঝালের রেগুলার দর্শক, তারাও আজকে দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। টক মিষ্টি ঝাল বাংলা ভিশন একটা নিয়মিত প্রোগ্রাম, এবং আমি এটা মাঝে মাঝে দেখতাম। আচ্ছা। দেখার পর হচ্ছে ওকে একদিন গেলে ভালোই হয়। তো আমাকে আরও আগে কল দেওয়া হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসা হয়নি। আসতে পেরে খুবই ভালো লাগছে। দর্শক আপনারা যারা বাংলা নাটক, বাংলা সিনেমা দেখেন, তাদের জন্যই আজকে আমি এখানে এসে এই হট সিটে বসতে পেরেছি। আশা করি আপনারা বাংলা সিনেমা এবং বাংলা নাটক দেখে এর পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবং আজকেও আমাদের সঙ্গে ছিলেন। আপনাদেরকে বলতে চাই, সবসময় হাসি খুশি থাকুন, প্রাণবন্ত থাকুন, সবাই ভালো থাকুন। বিদায় আজকের মতো।